দেখতে পাবো। একজন হচ্ছে আখতারুজ্জামান, উনি রাজশাহী, এবং আলাউদ্দিন সাহেব রাজশাহী। আখতারুজ্জামান সাহেব তো ক্যালিসাল্ভ বলেছেন, আহ, যদি ওনার কাছ থেকে ব্যাখ্যাটা শুনতে ইচ্ছা করছে, তারপরেও আমরা গেলাম না ইয়ে করে। আর আলাউদ্দিন সাহেব লিখেছেন আর্সেনিক। হ্যাঁ, তো আমি মনে হয় কেসের সময় বলেছিলাম যে মহিলা একজন হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি মানে পাশ করা ডাক্তার আর কি, এবং ওয়েল এডুকেটেড, নট অনলি ডিএইচএমএস, অন্যদিকেও তার ডিগ্রি আছে আর কি। এবং তিনি পড়ে পড়ে, নিজে নিজে পড়ে পড়ে কিছু মেডিসিন উনি খেয়েছেন, তার মধ্যে অন্যতম মেডিসিন কিন্তু আর্সেনিক, সেটা তিনি খেয়েছেন, রুটা খেয়েছেন। আমার মনে হয় সেদিন আমি বর্ণনায় বলেছিলাম। তো আর্সেনিক যেহেতু দেওয়া হয়েছিল, আর্সেনিক কাজ করেনি, তার মানে ডেফিনেটলি মহিলা আর্সেনিকের পেশেন্ট না। হ্যাঁ, আবার পরের দিন একটু ব্যথা কমছিল, এখন সেটা হোমিওপ্যাথি খেয়ে কমলো নাকি ওই অ্যালোপ্যাথি যে ওষুধ খেয়েছে সেটা খেয়ে কমলো, এটাও কিন্তু বলা যাবে না। তো আপনারা অ্যালাউ করে দেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি না শেয়ার করার পরে। তো এই হলো বিষয়। তো আমরা কেসটার মানে আপনারা একটু পছন্দ করেন আমার মনে হয় যে একটু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলে, যেমন অনেকেই সাইকোডিনামিক পছন্দ করেন, অনেকেই জিএইচ কে পছন্দ করেন। হ্যাঁ, এরকম আলাদা আলাদা কনসেপ্ট আছে, কিন্তু এগুলা তো আসলে হোমিওপ্যাথির মানে আপনার কেস টেকিং এর জন্য হেল্প করবে। এই এই টেকনিকগুলা আপনাকে রুগীর কাছ থেকে তথ্য নিতে হেল্প করবে, কিন্তু ওটা আপনাকে কোনো মেডিসিন সিলেকশন করে দেবে না, এটা একটা বিষয়। তো আমরা ফার্স্টেই স্লাইডে চলে যাই। প্রথম স্লাইডটা দেখেন, ফেয়ার অফ ডেডলাইনস। ফেয়ার অফ ডেডলাইনস, আমরা এটা হোমিওপ্যাথি থেকে একটু সাইডে যাব। সেটা হলো যে হেমোরয়েড, আমরা বলতেছিলাম পাইলসের ডাক্তারি নাম হচ্ছে হেমোরয়েডস, তাই না? আমরা হেমোরয়েডস সেদিন ক্লাসিফিকেশন সহ অনেক কিছুই বলেছিলাম, আলোচনা করেছিলাম, আপনারা শিখতে পেরেছেন। তো হেমোরয়েডস এর সাইকোডিনামিক্স, সাইকোডিনামিক্স হচ্ছে যে আমরা যে থিঙ্কিং গুলো করি, আমরা যে আমাদের থট প্রসেস, সেই অনুযায়ী আমাদের বডি রেসপন্স করে। তো যখনই কোনো পেশেন্ট আপনার কাছে পাইলস নিয়ে আসবে, পাইলসের সমস্যা, হেমোরয়েড, অশ্ব, এই সমস্যাগুলো নিয়ে আসবে, তখন আপনাকে মাথায় রাখতে হবে এই বিষয়গুলা ডেফিনেটলি পেশেন্টের মধ্যে কাজ করেছে। কি কি? ফেয়ার অফ ডেডলাইনস। আপনাকে দেখতে পাচ্ছেন তো স্লাইড, না দেখা জি যায় না? স্যার, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে সাইকোডিনামিক্স কি হচ্ছে? ফিয়ার অফ ডেডলাইন। ডেডলাইন মানে কি? সময়সীমার, সময়সীমার ভয়, মানে ডেডলাইনের ভয়, যে ডেডলাইন আমাকে অ্যাচিভ করতে হবে। তারপরে ফিলিং বার্ডেন, বোঝা মনে করে। আর কি? অ্যাঙ্গার অফ দ্য পাস্ট, অ্যাঙ্গার অফ দ্য পাস্ট, অ্যাফ্রাইড টু লেট গো, পুরনো রাগ ধরে রাখা এবং ছেড়ে দিতে না পারা। এই তিনটা বিষয় ডেফিনেটলি হেমোরয়েড বা পাইলস তৈরি হওয়ার জন্য অন্যতম কারণ। আমি কি বোঝাতে পারলাম? আপনার কাছে যখন জি পাইলসের স্যার। পেশেন্ট আসবে, তখন আপনি এই জিনিসগুলোকে ফোকাস করবেন। পেশেন্ট কোন জায়গায় ডেডলাইন মিস করছে, ডেডলাইনের ভয় তার মধ্যে তৈরি হয়েছে। পেশেন্ট কোন জায়গায় বার্ডেন মনে করছে, কি বিষয় তাকে বার্ডেন করতেছে, অথবা খুব পুরনো কোনো রাগ যেটা সে নিজের মধ্যে থেকে ছেড়ে দিতে পারছে না। তো এইটা হলো একটা হলিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক হেলথ অ্যাপ্রোচ। আমরা এই বিষয়টাকে বলি হচ্ছে মেটাফিজিক্যাল, মেটা সায়েন্স আর কি। হ্যাঁ, মেটা সায়েন্স মানে একটু সায়েন্সের উপরে, মেটা সায়েন্স। এটা হলো সাইকো ডাইনামিক্স, বা আরেকটা নাম হচ্ছে সাইকোসোমাটিক্স। তো এই সাইকোসোমাটিক্স মানে মনের সাথে বডির যে কাজ হবে, এই এর উপরে অনেক বিজ্ঞানী কাজ করে গেছেন। তার মধ্যে অন্যতম একজন বিজ্ঞানী হচ্ছে লুইস হে। কি নাম বললাম? লুইস হে।
লুইসের অনেকগুলো বই আছে, এক খণ্ড মানে প্রায় 7-8টা বই আছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে ইউ ক্যান হেল ইউর লাইফ। ইউ ক্যান হেল ইউর লাইফ। এই বইটাতে আপনার রোগের সাথে মনের সংযোগের একটা চার্ট দেওয়া আছে, অফিসিয়াল চার্ট দেওয়া আছে। তো সেইখানে হেমোরয়েড সম্পর্কে এই 3টা লাইন দেওয়া আছে। কি দেওয়া আছে? ফেয়ার অফ ডেডলাইন, আজকে কিন্তু মুখস্থ করে ছাড়বো আপনাদের। ফেয়ার অফ ডেডলাইন, সময় ডেডলাইনের ভয়, তারপরে ফিলিং বার্ডেন, বোঝার ভয়, আর কি পুরনো রাগ ধরে রাখা, যেটা ছেড়ে দিতে পারে না। তাহলে এই জিনিস কিন্তু আমার জ্ঞান না, এটা আমি লুইসের কাছ থেকে নিয়ে আসছি। তো লুইসে কি বলছে, তার মতে রেকটাম, রেকটাম মানে কি পায়ুপথ, পায়ু অঞ্চল, তাই না? আমি গতদিন ছবি দেখাইছিলাম, একদম এনাস, এই অঞ্চলটা হলো পায়ুর কাজ কি? পায়ুতে কি হয়? খাবার খাওয়া হয় নাকি? কেউ কিছু বলে না। মল পায়ুতে ত্যাগ করে স্যার। হ্যাঁ, শরীরের বজ্র পদার্থ যেটার আর প্রয়োজন নাই সেটা ছেড়ে দাও, যেটার দরকার নাই। আপনি পায়খানা কি, আপনার খাওয়া দাওয়া শেষ, পুষ্টি নেওয়া শেষ, বাদ বাকি যেটার দরকার নাই উচ্ছিষ্ট, সেটা আপনি ফেলে দিচ্ছেন। যদি আপনি ফেলে না দেন, ধরে রাখেন, তখন কি হবে? অসুবিধা তৈরি হবে। তাইলে পায়ুর ইয়েটা হচ্ছে, কাজ হলো উচ্ছিষ্ট অংশ সেটা ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার জিনিস। কিন্তু মনের মধ্যে অতীতকে আঁকড়ে ধরে রাখতেছে, এবং যে কষ্ট, যে দুঃখ, সেটা মনের মধ্যে একদম পৃষ্ঠে পৃষ্ঠে খাচ্ছে, আষ্টে পৃষ্ঠে খাচ্ছে। তো নিয়মটা কি? মনের মধ্যে কষ্ট আসছে, আজকে আমি 10,000 টাকা লস করছি, ঠিক আছে, ছেড়ে দিয়ে আরেকদিন আমার লাভ হবে। কিন্তু আমি ওটা মনের মধ্যে নিয়ে ওটাই ব্রুডিং করছি, ওটাই ইয়ে করছি, আমি বর্জন করতে পারতেছি না। তো এই বর্জন করতে পারতেছি না, ওই চাপটা কি করতেছে, আমার যে রক্তনালী আছে সেই রক্তনালীর মধ্যে প্রেসার ক্রিয়েট করতেছে। খুব স্পষ্ট করে বুঝেন, প্রেসার ক্রিয়েট করছে, ফলে বডিতে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম প্রবলেম হচ্ছে হেমোরয়েড। আমি বুঝাতে পারলাম? তাহলে এই 3টা ফ্যাক্টর হলো আপনার পাইলস বা হেমোরয়েডের পেছনে কাজ করে। আপনারা যখন, আমি কিন্তু পাইলস ট্রিটমেন্টে ফেলই হইনি বলা যায়, এখন পর্যন্ত ফেল হইনি। আমি যেটাই দিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ হয়েছে, এবং খুবই দ্রুত কাজ হয়েছে। এই জায়গাটা আপনারা যদি ধরতে পারেন, এই অনুযায়ী যদি কেস টেকিং করতে পারেন, আপনারাও ডেফিনেটলি এটা পারবেন। তাহলে আমাদের রোগীর ক্ষেত্রে এই যে 2টা পয়েন্ট, আমার এই যে, আপনারা দেখেন তো ইয়ে দেখা যায় কিনা, আমি কার্সার যদি রঙিন করি, মানে দাগ দিই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু, দাগটা কি বোঝা যায়? না, বোঝা যায় না। আচ্ছা যাক, এটা আপনাদের হবে না, আমি পরে এটা নিয়ে আবার চেক করবো। তো যাক, আমি যেটা বলতেছিলাম, আমরা এই দেখেন এখানে 2টা পয়েন্ট দেখতে পাচ্ছি, তাই না? সেটা হলো, আমরা আমাদের যে রুগীটা ছিল, আপনারা যারা গতদিন ক্লাস করেছেন এবং বুঝেছেন, এই রুগীর ক্ষেত্রে এই প্রথম 2টা পয়েন্ট কিন্তু খুব স্পষ্ট ভাবে ছিল, ফিয়ার অফ ডেডলাইন এবং ফিলিং বার্ডেন। এই দুটোই কিন্তু আমাদের এই পেশেন্টের মধ্যে ছিল। তো আমি সেদিন আপনাদেরকে ওইভাবে বলিনি, আজকে স্পষ্ট করে আরো টেস্টিং এর অল্প কিছু অংশ আমি বলছি। আমি রোগীকে সেদিন এই বিষয়টাকে কনফার্ম হওয়ার জন্য, আপনারা কিন্তু প্রশ্নের প্যাটার্নটা শিখে নেবেন, মনে রাখবেন, দরকার হলে নোট করে নেবেন, এই পাইলসের পেশেন্ট আসলে এই টাইপের প্রশ্ন করবেন, ঠিক আছে? তো আমি যখন কনফার্ম হলাম যে এটা এই মেডিসিন, তো কনফার্ম মেডিসিনটাকে কনফার্ম করার জন্য আমি রোগীকে প্রশ্ন করছিলাম যে আপনার মেয়ের জন্মদিন, আপনার রাগ হচ্ছিল কারণ কোনো কিছুই আপনার প্ল্যান অনুযায়ী হচ্ছিল না, আপনি যে অর্ডার মেনটেন করেন সেই অর্ডারে হচ্ছিল না। তখন পেশেন্ট উত্তর দিল যে হ্যাঁ, আমি যেরকমটা চাচ্ছিলাম ওই রকম অর্গানাইজড ওয়েতে আমি কিছু করতে পারতেছিলাম না, আর আমার ফিজিক্যাল এক্সারশন অনেক বেশি হয়ে গেছে, আর সেদিন যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ছিলাম, এই কারণে আমার ডায়েটারি চেঞ্জও হয়ে গেছে। তো আমি রোগীকে বললাম, আপনি সেদিন খুব বেশি কি বার্ডেন ফিল করছিলেন? আমি কনফার্ম হওয়ার জন্য কিন্তু প্রশ্নগুলো করছিলাম। তো আমার মনে হচ্ছিল যে আপনি সেদিন চাচ্ছিলেন যে গেস্ট আসার আগে আপনার সব কাজ কমপ্লিট করতে হবে। তখন রোগী বলছে হ্যাঁ, আমি 7:30টার মধ্যে সবকিছু করে ফেলতে হবে, এটা চাচ্ছিলাম।
তো আমি বললাম যে আপনি সব অ্যারেঞ্জমেন্ট করতে করতে অনেক বেশি এক্সস্টেড হয়ে পড়েছেন, এরপরে আপনি আর চলছিল না, তো তখন তো আপনি একটা কাজ করতে পারতেন, আপনি আহ, সব খাবার বাসায় তৈরি না করে কিছু খাবার বাইরে থেকে আনতে পারতেন। বাইরে অর্ডার করলে ফুড পান্ডা বা ইয়েতে অর্ডার করলে পরে সব আনতে পারতেন। তখন রুগী বলছে হ্যাঁ, আমি অনেক বেশি এক্সস্টেড হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও আমি খাবার বাড়িতেই বানাবো। তো এরপরে আপনি এটা ভাবলেন যে সামনের বার আপনাকে, এরপরে এই প্রোগ্রামটা যাওয়ার পরে কি আপনার মনের মধ্যে এটা কাজ করলো যে এই প্রোগ্রাম ভালোই ভালোই বার হয়ে যাক, আমি সামনের বার আর করব না, এরকমটা কি মনে হচ্ছিল? তখন তিনি বলছেন না, আসলে আমার প্রথমে মনে হয়েছিল যে আহ, আর বার্থডে টার্থডে করবো না, কিন্তু পরে আমার মনে হয়েছে গেস্ট যখন ইনভাইট করব তখন এটাকে ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এমন কিছু করব না যাতে, মানে এমন কিছু করব যাতে লোকজন খাওয়া দাওয়া করে খুশি হয়ে যায়, আর সবাইকে আমাকে আলাদা আলাদা টাইপের কিছু খাবার রান্না করতে মন চায়, আমি বেশি বেশি পদের আইটেম তৈরি করতে পছন্দ করি। এবং সেদিনও আমি তাই করছিলাম, কিছু জিনিস, অল্প কিছু জিনিস কেনা ছিল, কিন্তু বেশিরভাগই আমি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতেছিলাম। তো যখন একসাথে অনেক কিছু নিয়ে নিলাম, ওই চাপটা তখন আমার কাছে বার্ডেন মনে হওয়া শুরু হলো। তো আমি বললাম যে অনেকগুলো কাজ যখন আপনি একসাথে করলেন তখন আপনার বার্ডেন মনে হওয়া শুরু হলো, তারপরে কি আপনার অন্যের উপরে রাগ তৈরি হলো? আপনি কি অন্যের উপরে রাগ ঝাড়া শুরু করলেন? তখন মহিলাটি একটু জি জি বলে একটু হেসে দিল। তো যাক, এইটুকু অংশ গতদিন বাদ পড়ে গেছিল, আমি ওই অংশটুকু বললাম। এর পরের স্লাইডে আমি একটু যাই। কেস অ্যানালাইসিস ও ইভ্যালুয়েশন। ঠিক আছে, কেস অ্যানালাইসিস ও ইভ্যালুয়েশন কিভাবে আমরা অ্যানালাইসিস করব, সেদিন ছোট্ট করে অ্যানালাইসিস করেছিলাম, আজকে একটু বড় করে অ্যানালাইসিস করি। প্রথম পয়েন্ট হচ্ছে মূল কেসের মানে অ্যাকিউট অ্যাগ্রাভেশনটা কিভাবে হলো। হ্যাঁ, তো পেশেন্টের বাচ্চার জন্মদিনের পার্টির পরে রোগীর এই শারীরিক সমস্যাগুলো শুরু হয়। মাত্র 3 দিন বা 4 দিনের মধ্যে তার পাইলসের সংখ্যা এত বেড়ে গেল, এবং দেখা যাচ্ছে যে গ্রেডও বেড়ে গেল, তাই না, একদম 4th গ্রেডে চলে গেল, আমরা গতদিন বলছিলাম। তো এমন অস্বাভাবিকভাবে বেড়ে যায় যা সাধারণ প্যাথোলজিক্যাল নিয়মে একদম অসম্ভব বা অবিশ্বাস্য, এত দ্রুত। মানে প্রথম দিন যেদিন সে রোজা ছিল, তাই না, রোজার দিনে কি বললো যে একটু জ্বালা যন্ত্রণার মতন বা ইয়ে হয়েছিল, ফার্স্ট গ্রেডে ছিল, আর 3 দিনের মধ্যে একদম 4th গ্রেডে চলে যায়, এটা একদমই অবিশ্বাস্য। ঠিক আছে, এখানে উল্লেখ্য যে 2012 সালেও কিন্তু তার একবার, তার যখন প্রেগনেন্সি পিরিয়ড ছিল তখন তার একটা ওই একটু ব্লিডিং হয়েছিল, তাই না, রেকটাল ব্লিডিং হয়েছিল, মানে ফার্স্ট ডিগ্রি পাইলসের একটা ইতিহাস কিন্তু ছিল, সেটাও কিন্তু গতদিন সে বলেছে। 2 নাম্বার বিষয়টা কি, ইভেন্টটা কি, সেদিনের ঘটনাগুলো আপাত দৃষ্টিতে খুবই সিম্পল ম্যাটার ছিল। আপনি যখনই বাড়িতে কোনো পার্টি করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে দাওয়াত দিবেন, হ্যাঁ, বা আয়োজন করবেন, তখন রান্না বান্নার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, তখন আপনি যদি রান্না বান্না করেন এটা খুবই স্বাভাবিক যে আপনি ক্লান্ত হবেন, আর আপনি যদি একাধিক আইটেম করতে চান, নানান পদের নতুন নতুন আইটেম ট্রাই করতে চান, তাহলে তো আপনি ক্লান্ত হবেনই। তো এই ওয়ার্কের মধ্যে আপনার কিছুটা বিশৃঙ্খলা বা দেখা যাচ্ছে ডেডলাইনের যেহেতু বিষয় থাকে যে 5:30টার সময় গেস্ট আসবে, তাহলে তো একটা তাড়াহুড়ার একটা বিষয় তো খুবই স্বাভাবিক, তাই না? তো এই জায়গায় তার সাইকোলজিক্যাল কনফ্লিক্টটা কি হলো, এবং তার মধ্যে কি অ্যান্টিসিপেশন মানে কি ভয় তৈরি হলো। ঠিক ওই দিন কি হলো, তার খুব শর্ট নোটিশে, হয়তো 11টা বা 10টার দিকে তার শ্বশুর বাড়ির এক আত্মীয় তার বাড়িতে আসলো। তো রুগী যে ফ্যামিলিয়ার মানে তাদের যে সংস্কৃতি,
তাদের যে ঐতিহ্য সে অনুযায়ী তিনি তার ফ্রেন্ডকে, তার শ্বশুরকে, মানে মামা শ্বশুর ছিল, মামা শ্বশুরকে সে মানে দুপুরের খাবার মানে ডিনারের জন্য সে খাওয়াবে এবং দেখা যাচ্ছে সে সাথে সাথে তার তার মেয়ের বন্ধু বা গার্জেনদেরকে মানে সামলাতে হবে। তো দুইটা মিলায়ে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত সময় দেওয়া কিন্তু শ্বশুরকে সম্ভব হবে না। তো মানে তিনি দুপুরে তো তাকে খাওয়াইছিল, তারপরে বিকালেও ওইভাবে হয়তো বলতে পারেননি বা তাকে আরো নতুন আইটেম খাওয়াতে পারেননি, এই টাইপের কিন্তু সিদ্ধান্ত, মানে কি বলবো, এক ধরনের বিবেকের তাড়না তাকে কিন্তু প্রথম থেকে দংশন করতেছিল। হ্যাঁ, এটা একটা বিষয়। তার মানে এই জিনিসটা হলো কনসায়েন্সনেস, আমরা যে বলতেছিলাম না, মানে কি বলবো, তার বিবেকে বাঁচছিল যে আমি এক বেলা তো খাওয়াতে পারলাম না ঠিক মতো, নতুন আইটেম করে খাওয়াতে পারলাম না, আমার মামার শ্বশুর প্রথম বাড়িতে আসলো। তো এরপরের পয়েন্টটা কি, অতি দায়িত্ববোধ এবং তার সাথে একটা গিল্টি ফিলিং। সে নিজের চরম ব্যস্ত শিডিউলের মধ্যে সেই মামা শ্বশুরকে আন্তরিকভাবে ওয়েলকাম করলো, তাকে সময় দিল, ঘরের তৈরি নাস্তা দিয়ে আপ্যায়ন করলো, কিন্তু তা সত্ত্বেও তার মানে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে মনে হতে থাকে যে তিনি কোথাও একটা বড় ভুল করে ফেলেছেন। হ্যাঁ, এবং তিনি মনে মনে আটকে উঠছেন যে আত্মীয় স্বজনরা যদি জানতে পারে যে আমি আমার মামা শ্বশুরের ঠিক মতো খেদমত করিনি, তখন তারা আমার সম্পর্কে কি ভাববে। মহিলা কিন্তু বলতেছিল তারা তো উল্টাপাল্টা বলতে পারে, তারা তো আমার সমালোচনা করবে। তো এই জায়গার আমরা যদি সাইকো ডিনামিক বিশ্লেষণ করি, মানে হাইপার সেন্সিটিভিটি যদি আমরা অ্যানালাইসিস করি, তো এই পুরো ঘটনাটাই কিন্তু রোগীর মানসিক যে প্রক্রিয়া আছে সেটাকে আমরা তার এই হাইপার সেন্সিটিভিটি বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এতগুলা কাহিনী ঘটছে, এখন বুঝেন যে কিভাবে তার 3 দিনের মধ্যে 1 ডিগ্রি হেমোরয়েড কি করে 4 ডিগ্রি হেমোরয়েড হয়ে গেল। 3 দিন পরে কি করে পাইলসের 5-6টা নোট, হ্যাঁ আমাকে ছবি দেখাইছিল, 5-6টা এত বড় বড় গোটা গোটা হয়ে গেল। এটা কি সামঞ্জস্যপূর্ণ মনে হয়? হ্যাঁ, এখন আপনার কোনো টেনশন হলো, আপনি কোনো কিছু নিয়ে বার্ডেন অনুভব হলো, এর জন্য পাইলস হলো, হ্যাঁ টেনশন তো হতেই পারে, কিন্তু 5-6টা পাইলস, তাও আবার 3 দিনের মধ্যে, আর সেগুলো কিন্তু ছোটও না, এরকম মানে কি বলবো, আপনার ইয়ের সমান না, এই আমাদের আঁচিল বা ইয়ের সমান না, বড় বড়। তো এগুলো তাহলে কি লেভেলের টেনশন হলো তার মধ্যে? হ্যাঁ, এই বিষয়গুলা মানে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এগুলো আপনার কাছে মোটেই সামঞ্জস্য মনে হবে না, এটা কিন্তু একটা ফার্স্ট কথা। ঠিক আছে, দ্বিতীয় বিষয় হলো, আচ্ছা এই স্লাইডটা থাক, এটা নিয়ে আরেকটু আলোচনা করি। দ্বিতীয় বিষয়টা হলো, সেদিন এমন কোন মানে অতি মানে অসাধারণ টাইপের এমন কোনো বিপদ কিছু হয়নি বা এমন কিছু হয়নি, সবকিছু কিন্তু রুটিন টাইপেরই ছিল। একটা সাধারণ জন্মদিনের অনুষ্ঠান, হঠাৎ করে একটা গেস্ট তো আসতেই পারে, তার জন্য একটু বাড়তি পরিশ্রম। প্রোগ্রামটা তার বাসায় ছিল, সে মানে সেলফ মোটিভেটেড হয়ে নানান পদের খাবার তৈরি করতে গেছে। এমনকি কি বলবো যে এটা যে অনেক উচ্চমানের প্রোগ্রাম তাও কিন্তু না, সব মিলায় হয়তো 15-20 জনের খাবার তৈরি করেছে। তো সেই খাবার তৈরির প্রিপারেশন নিতে গেলে সকাল থেকেই তো নিতে হবে, এটা খুবই স্বাভাবিক। আর 5:30টায় প্রোগ্রাম হলে তার আপনি 3টার সময় রান্না শুরু করতে পারেন না, সকাল থেকেই হবে। ঠিক আছে, আর একটা প্রোগ্রাম ছোট হোক বড় হোক, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে 19-20 তো হতেই পারে। প্রত্যেক প্রোগ্রামেই দেখবেন কোনো না কোনো কিছু একটা কেওয়াজ গ্যাঞ্জাম কম বেশি হয়েই থাকে, বিয়ের অনুষ্ঠানে তো হয়। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে টাইম শিডিউলও কিন্তু 19-20 হয়ে যেতে পারে। 7:30টার সময় প্রোগ্রাম দেখেছেন, সেটা 7:30টা হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার গেস্টদের আসার কথা ছিল হয়তো
সে 6টার সময় গেস্টরা 5টার সময় আসতে পারে, এটা হতেই পারে। কিন্তু এই কেসটা শুনে কি কোথাও আপনাদের মনে হয়েছে যে তার সাথে আলাদা কিছু হয়েছে, মহাজাত কিছু কোনো ব্যাপার টাইপের কিছু হয়েছে? ইন জেনারেল যা 8-10টা প্রোগ্রামে হয় এরকম নর্মাল কিছু ইনসিডেন্ট ঘটছে। বার্থডে প্রোগ্রাম বলেন, ম্যারেজ প্রোগ্রাম বলেন বা আদার্স প্রোগ্রাম বলেন, সব প্রোগ্রামে কিন্তু এরকম টুকটাক হতেই পারে। আর এই জন্য এতগুলো পাইলস হতে হবে? একটু একটু কি মানে ভাবা যায় না? এই জায়গায় কি ভাবার জায়গা আছে না? আরেকটা বিষয় হলো যে সেদিন তার মামা শ্বশুর তিনি প্রথম তার বাসায় আসছেন। এখন আমাদের বাসায় যদি এরকম কেউ আসতো, ঠিক আছে, যেদিন ধরেন যে আমার বাসায় অন্য কোনো একটা প্রোগ্রাম আছে, তখন আমি কি করব? আপনার নিজের কথাই চিন্তা করেন, আপনার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, আপনার মামা শ্বশুর বা আপনার মানে এমন কোনো আত্মীয়, বড় আত্মীয় যিনি প্রথমবার আপনার সাথে আসছে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলেন আসেন, আমরা একসাথে সেলিব্রেশন করি, ওই পার্টির যে খাবার থাকবে সেটাই আমরা দিয়ে খাবো, এটাই তো হয়, তাই না? 15 জন 20 জনের যদি খাবার অ্যারেঞ্জ করেন, যদি 5 জনও বেশি আসে, ওই 15-20 জনের খাবার কিন্তু আমরা খাইয়ে দিতে পারি, কেউ কিন্তু বুঝতে পারে না, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও যদি কিছু প্রয়োজন পড়ে আমরা সেটা করি, করতে পারি। নাই ধরেন খাবার ফুরাই গেল, একটু ডিম পোস্ট করে দিলাম, ইয়ে করলাম, এটা হতে পারে। এই বিষয়টা তো এই পর্যন্ত যথেষ্ট। কিন্তু এই মহিলাটার ক্ষেত্রে কি হলো? এই মহিলাটার ক্ষেত্রে এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ হলো? কেন এটা প্যাথেটিক হয়ে গেল? কেন এবার এটা প্যাথেটিক হয়ে পাইলস লেভেলে গড়াতে হবে? এগুলা কিন্তু ভাবনার বিষয়, ঠিক আছে? আর এই মহিলাটা কি বলতেছিল আমাকে সেদিন, বলতেছিল, আমি মনে হয় আপনাদেরকে শেয়ার করছি কিনা জানি না, হচ্ছে যে ফুড গ্রেড মানে পাইলস গুলা কিন্তু ঠেলেও ভিতরে ঢুকাতে পারছে না। অ্যানাসের ভিতরে রেকটাম ইয়ে দিয়ে পাইলস গুলো যখন বাড়ি আসছে, আমরা ঠেলেও ভিতরে ঢুকাতে পারতেছে না ফুড গ্রেডের ইয়া। তো এই সব কিছু ধরেন যে তার নরমাল চলছিল, শুধুমাত্র মামা শ্বশুর আসলো আর প্রোগ্রামটা হেফাজত হয়ে গেল। কেস টেকিং এর সময় এই বিষয়গুলো আমার মনের মধ্যে এবং মানে মাথার মধ্যে খুব ঘুরতেছিল যে এত বড় ঘটনা তো এটা না, কেউ তো তার সাথে খারাপ কথা বলেনি, তার মামা শ্বশুর তো তাকে গালমন্দ করেনি, উল্টাপাল্টা কথা শোনায়নি, কিন্তু তার সাথে এটা কি হলো? আর এই যে ফোর্থ গ্রেডের পাইলস, ঠিক আছে, সে নর্মাল এনভায়রনমেন্ট যেটা চলছিল সেটাকেও সে বার্ডেন বানায় ফেলছে। এই বিষয়ের সাথে কি মেলে এটা দেখতে হবে। আরেকটা বিষয় হলো রোগী অনেক বেশি সংবেদনশীল, রোগীর সংবেদনশীলতা, সেন্সিটিভিটি অনেক বেশি। তার মনের মধ্যে অল্প একটু কাহিনী ঘটলো, এত বেশি সেন্সিটিভিটি হয়ে গেল যে তার পাইলস বড় হয়ে গেল, 3 দিনের মধ্যে এত বড় বড় পাইলস হয়ে গেল। তো এই অসামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় রোগী যে সেন্সিটিভ সেটাই প্রমাণ করে। তো মহিলাটা মনে মনে আশা করছিল যে তার স্বামী অফিস শেষ করে ফিরে আসবে, অফিস অফিস শেষ করে দ্রুত বাসায় ফিরে আসবে, এরপরে বাচ্চাকে নিয়ে এতিমখানায় যাবে, তাই না? এতিমখানায় যে এতিম বাচ্চাদেরকে খাওয়াবে এবং ফেরার পথে কনফেকশনারি থেকে জন্মদিনের যে কেকটা অর্ডার দেওয়া ছিল সেটা নিয়ে আসবে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা, তার এই যে ছকটা কষে রেখেছে, সে যে শিডিউল বানায় রেখেছে, সে যে প্রত্যাশা করেছে সেটার সাথে একবারে মেলেনি, তার প্রত্যাশা ভঙ্গ করে ফেলেছে। এটাও ধীরে ধীরে তার মধ্যে ইরিটেবিলিটি তৈরি করে ফেলেছে, তাকে অ্যাঙ্গার করে তুলেছে। আসলে পুরো দিনটাই ঠিক মানে তার মনের মানে সে ওই দিনে কোনটার পর কোনটা ঘটবে এটার একটা সিকোয়েন্স, কোন সিকোয়েন্সে কোনটা আগাবে এটা নিয়ে তার মনের মধ্যে একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করেছে। যখনই বাইরের ঘটনাগুলো তার ওই মনে তৈরি করা ওই পরিকল্পনার ছকগুলা উলট পালট করে দিল, সে ওই ধাপে ধাপে এগোতে পারলো না, তখন সে মানসিকভাবে অশান্ত হয়ে পড়লো। তো জন্মদিনের অনুষ্ঠানটা কোনো মতে শেষ হয়ে গেলেও তার ভিতরের মধ্যে কিন্তু ওই মানসিক যে টানাপোড়া বা যে স্ট্রেস সেটা কিন্তু থেমে যায়নি। রোগী নিজের অজান্তে এই বিরক্তি, ক্ষোভ আর এই অপূর্ণতার অনুভূতি তার সাবকনসিয়াস মাইন্ডে একদম ডিপ লেভেলে গভীরভাবে বয়ে নিয়ে চলছে। অবশেষে মন যখন এই অবদমিত ক্ষোভ আর সামলাতে পারলো না, তখন শরীর
জানান দিল। কিভাবে জানান দিল? এনাস দিয়ে। তো বাহির করতে পারছে না, মনের মধ্যে ওটাই, ওই যে অতৃপ্তি, অপূর্ণতা, বিরক্তি, ক্ষোভ, ওটা মনের মধ্যে চলছে। তখন বডি কি বললো? এনাস দিয়ে তুমি বাড়িয়ে যাও, পাইলসের ইয়েগুলা, নোটগুলা বাড়িয়ে যাও। ঠিক আছে? তো অবচেতন মনের সেই দৃশ্য, বা কি বলবো, অবচেতন মনের মধ্যে যে স্ট্রম চলছে, ঝড় চলছে, সেটা ফিজিক্যাল লেভেলে রূপান্তরিত হয়ে গেল। এইভাবেই কিন্তু মানে বডি, মাইন্ড আর কি সোল অ্যাক্সেস একই ইয়াতে চলে। এটা কিন্তু কেন্টেরই, আমি পড়াবো নি আপনাদেরকে। বডি, মন আর ভাইটাল ফোর্স অ্যাক্সেস কেন্ট বলে দিচ্ছেন। হ্যাঁ, তো এটা খুব দ্রুত, মনের বিষয়টা খুব দ্রুত, মানে 3 দিনের মধ্যে তার অর্গানিক পরিবর্তন করলো, গ্রস প্যাথোলজি তৈরি করলো, পাইলসের সংখ্যা এবং গ্রেড এক অস্বাভাবিক বিস্ফোরণ হিসেবে আত্মপ্রকাশ করলো। একটা হতে পারতো তো পাইলসের ইয়ে, হতে পারতো না একটা বড় দেখে হয়ে যেত, না 6টা হয়ে গেল, 5-6টা হয়ে গেল। তো এখন এই পেশেন্টকে আমরা আরেকটু বোঝার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এই রিমিডিটা বুঝতে পারবেন, কখনোই আপনাদের ভুল হবে না। এরকম ফ্যাসেট আপনাদের সামনে অনেক আসে, কিন্তু আপনি ধরতে পারেন না, শিখেননি, এই কারণে অন্য মেডিসিন দিয়ে দেন, দিয়ে আপনি চেষ্টা করেন। তো আমরা বুঝবো যে পেশেন্টের সাথে কি হয়েছে, পেশেন্টের মধ্যে কি চলছে। তো পেশেন্টকে বুঝতে পারলে আমরা মেডিসিনটা বুঝে ফেলতে পারবো। তো সবার প্রথমে, আচ্ছা এই ইয়েগুলাই আমি বললাম আর কি, সিকোয়েন্সের বিষয়টা। সবার প্রথমের স্লাইড যেটা, সেটা হলো, দেখেন কি লেখা আছে, অর্ডার ডিজায়ার ফর। ভালো করে দেখেন, অর্ডার ডিজায়ার ফর, অর্ডার ডিজায়ার ফর। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে কমান্ড, ইনস্ট্রাকশন, হ্যাঁ, ডাইরেক্টিভ মানে নির্দেশ বা কর্তৃত্ব। 2 নাম্বারটা কি পয়েন্ট লেখা আছে? অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট, সিকোয়েন্স। 3 নাম্বার হচ্ছে স্টেটমেন্ট অফ অর্গানাইজেশন, আর 4 নাম্বারটা হচ্ছে রিকোয়েস্ট। এই বিষয়গুলো একটু করে বুঝবো আমরা। হ্যাঁ, তো পেশেন্ট বলছিল আমার সব কিছু কিভাবে, কিরকম ভাবে চাই। পেশেন্ট আমাকে কিভাবে বলছিল? আমাকে বলতেছিল যে সব কিছু হচ্ছে আমার অর্ডার মাফিক চাই। রুগী কিন্তু এই ওয়ার্ডটাই ইউজ করছিল, অর্ডারে চাই। আপনাদের মনে আছে, সবকিছু একদম অর্ডারে চাই, একটার পর একটা সাজানো গোছানো প্ল্যান মাফিক চাই। তো আমরা যখন অর্ডারের কথা বলি, তখন অর্ডারটা কি হয়? আমরা অর্ডার ওয়ার্ডটা আজকে বুঝবো, বুঝে এখান থেকে যাবো, একটা জিনিস শিখে যাই। অর্ডার কি, হোয়াট ইজ অর্ডার? যেমন অর্ডারের মধ্যে কিন্তু একটা কমান্ড থাকে। যেমন আমি ধরেন যে রেস্টুরেন্টে গেলাম, আই অর্ডার ফর এ পিজা, আমি পিজা অর্ডার দিলাম, ঠিক আছে? তো অর্ডারের আরেকটা অর্থ হলো, এবার দেখেন 1 নাম্বার 2 নাম্বার করে আমি সব বুঝাচ্ছি। অর্ডারের আরেকটা অর্থ হলো যেখানে কমান্ডের মতো করে দেওয়া, হ্যাঁ, কমান্ড দেয়। এটা হলো অথরিটির জায়গা থেকে নির্দেশ দেওয়া, যে কর্তৃত্বের জায়গা থেকে, কর্তার জায়গা থেকে নির্দেশ দেওয়া। যেমন ধরেন যে একজন আর্মি জেনারেল যখন তার ট্রুপ যারা থাকে, মানে সৈনিকদেরকে কমান্ড দেন, তখন সেখানে কোনো ইফ এলস, ওই যে যদি কিন্তু বা কোনো সুযোগ থাকে না। আমাদের ওয়াকার বলেছে না ইফ এলস, ওই ইফ এলস এর কিন্তু কোনো সুযোগ থাকে না। নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী হুবহু কাজ করতে হবে। তাহলে অর্ডার হলো একটা অথরিটি, এবং অথরিটি যে ইনস্ট্রাকশন দেয় সে অনুযায়ী কাজ করতে হবে। এটা হলো ফার্স্ট কথা, মনে রাখবেন। অর্ডার হলো, অর্ডারে একটা অথরিটি থাকে এবং সে অথরিটি যে ইনস্ট্রাকশনটা দিবে সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। দ্বিতীয় অর্ডারটা হলো, 2 নাম্বারটা হলো, 2 নাম্বার পয়েন্ট দেখেন, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা সিকোয়েন্স ওয়ালা অর্ডার। এটা কি? অ্যারেঞ্জমেন্ট বা সিকোয়েন্স ওয়ালা অর্ডার মানে অ্যালফাবেটিক অর্ডার। অ্যালফাবেটিক অর্ডারে সাজানো থাকে। আমাদের কোন রেপার্টরি, আমাদের রেপার্টরিগুলো যেরকম অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, তাই না? কোন রেপার্টরির চ্যাপ্টার অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে দেখি, কার মনে আছে? পাঠক রেপার্টরি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, পাঠক রেপার্টরি। আর কি অর্ডার আছে? নিউমেরিক্যাল অর্ডার, সংখ্যার ভাবে থাকে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, তাই না? এই বিষয়গুলো কিন্তু, এগুলো হলো অর্ডার। আপনি
মনে করেন 10-12 জন বন্ধু নিয়ে রেস্তোরাঁয় গেলেন, কোন একটা রেস্টুরেন্টে গেলেন। আপনি ওয়েটারকে বললেন যে আমার আবার প্রিয় খাবার মোগলাই, প্রিয় বলবো না, মানে আমি মাঝে মধ্যে খাই। তো আপনি ধরেন যে 10-12 জনকে নিয়ে যে আপনি ওয়েটারকে বললেন যে এদিকে আসো, প্রথমে মোগলাই দিবা, শিক কাবাব দিবা, তারপরে সুন্দর করে এই সালাদ, শসা পেঁয়াজের যে সালাদ আছে সে সালাদের উপরে সস এবং মশলা ছিটাবা, ছিটায় নিয়ে আসবা। আর খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবা। বুঝতে পারলেন? তাহলে আপনি কি বললেন? প্রথমে কি নিয়ে আসবা? মোগলাই, তারপরে কি নিয়ে আসবা? শিক, এরপরে কি নিয়ে আসবা? সালাদ, সালাদের মধ্যে এরকম মশলা টসলা দিয়ে মাখাই নিয়ে আসবা। তাহলে এটা হলো একটা সিকোয়েন্স, তাই না? শেষে কোল্ড ড্রিঙ্কস আনবা, এটা কিন্তু একটা সিকোয়েন্স। ওয়েটার যদি শুরুতে একটা কোল্ড ড্রিঙ্কস এনে টেবিলে দিয়ে দেয়, টেবিল ভর্তি করে ফেললো, আপনার 10-12 জনে নেন ড্রিঙ্কস, তাহলে কি হলো? সে কি আপনার নির্দেশ মানলো? সে আপনার নির্দেশ মানলো না, সেখানে অর্ডার হলো না, ক্রমানুসারে সেটা হলো না। ঠিক আছে? আরেকটা অর্ডার হলো কালার অনুযায়ী অর্ডার, কালার অনুযায়ী অর্ডার। ঠিক আছে? যেমন এই দেখেন স্লাইডের একটা ক্লিপের ছবিগুলো দেওয়া আছে, দেওয়া আছে না? এই যে দেখেন এইখানে কমলা, লাল, তারপরে এটা পিঙ্ক, বেগুনি, নীল, সবুজ, একদম সাজানো আছে দেখেন সিরিয়াল অনুযায়ী। কমলার নিচে কমলা এইভাবে সিরিয়াল করে, লালের নিচে লাল সিরিয়াল করে, তাই না? এই যে কালার ওয়াইজ রো করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম কালার ওয়াইজ রো করা আছে। এর অর্থ কি? এর অর্থ হলো এটা একটা অর্ডারে আছে। তাহলে অর্ডারের দুইটা অর্থ বুঝলাম। আরেকটা অর্থ হলো স্টেট অফ অর্গানাইজেশন। স্টেট অফ অর্গানাইজেশন এর অর্থ হলো চারপাশের সবকিছু একদম গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুবিন্যস্ত এবং নিখুঁত, নিট অ্যান্ড ক্লিন, ক্লিন অ্যান্ড পারফেক্ট থাকতে হবে। চারপাশে একদম নিট অ্যান্ড ক্লিন এবং পারফেক্ট থাকতে হবে। ঘরের টেবিলে বই, তারপরে কি বলে এটাকে, কাপড় রাখে, নাম এখন আর মনে আসছে না, আলনা, আলনা স্যার। আলনা, আলনাতে কাপড় এলোমেলো যদি থাকে, এই বিছানায় বালিশ, দেখেন বাসায় কেউ নাই, আমি ওই কি বলে আপনার মশারি টশারি সব এলোমেলো করে রেখে দিয়েছি। এই জিনিস, এই মানসিকতার লোকজন একদমই মানতে পারবে না। অর্ডারের মানুষ, হ্যাঁ, অর্ডারে থাকা মানুষ, এরা একদমই মানতে পারবে না। ঠিক আছে? তাহলে 3 নাম্বারটা কি হলো? নিট, ক্লিন অ্যান্ড পারফেক্ট। আমরা বুঝে গেলাম, তাই না? একদম স্টেট অফ অর্গানাইজেশন, একদম অর্গানাইজড হয়ে থাকতে হবে। পরেরটা কি হলো? পরেরটা হলো রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ বা চাহিদা। তো আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে বলি আই অর্ডার ফর এ পিজা, আই অর্ডার ফর এ পিজা, আমি একটা পিজার অর্ডার দিলাম, আপাতত দৃষ্টিতে আপনার এই কথাটা শুনে মনে হতে পারে যে আপনি একটা কমেন্ট করলেন, আপনি একটা কমেন্ট করলেন, কিন্তু পিজার দাম তো আপনি পরিশোধ করছেন এবং ওয়েটারের কাছ থেকে আপনি একটা নির্দিষ্ট চাহিদা বা আপনার একটা রিকোয়েস্ট আপনি কিন্তু দিলেন। আপনি আশা করছেন যে আপনার এই 8 ইঞ্চি একটা পিজা হবে, উপরে বেশি চিজ দেওয়া থাকবে, আর একটু ওই যে কি বলে ওই ক্রিপস না কি বলে ওগুলো একটু বেশি বেশি থাকবে। তো আপনার এই অনুরোধ বা রিকোয়েস্টটা তারা কিন্তু ওয়েটার কিন্তু অনার করবে, সম্মান করবে এবং আপনার রুচি অনুযায়ী পিজাটা বানিয়ে আপনার টেবিলে পরিবেশন করবে। তো এই রিকোয়েস্ট যখন রোগীর জীবনে অপূর্ণ থাকে তখন কিন্তু প্যাথোলজি তৈরি হয়। আপনি অর্ডার করলেন 8 ইঞ্চি পিজা হবে, এইরকম 3 ইঞ্চি পুরো হবে, চিজ থাকবে হাফ ইঞ্চি, আর ওই যে চিপস না ক্রিপস কি বলে ওই জিনিসগুলা এতগুলা থাকবে, ওই অনুযায়ী যদি আপনি না পান তাহলে কি হলো? আপনার আশা পূর্ণ থাকলো, অপূর্ণ থাকলো।
এই অপূর্ণতাই আপনার মধ্যে প্যাথোলজি তৈরি করবে, তার মধ্যে প্যাথোলজি তৈরি করবে। তো একজন স্ত্রী তার স্বামীর কাছে মনে মনে ছোট্ট একটা অনুরোধ বা একটা প্রত্যাশা, একটা এক্সপেকটেশন রাখতে পারে, যেমন নির্দিষ্ট সময়ে অফিস থেকে তুমি ফিরবা, ফিরে দোকান থেকে কেক নিয়ে আসবা 7:30টার আগেই। এটা তো কোনো মিলিটারি কমান্ড না, এটা কোনো মিলিটারি কমান্ড না। এটা 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 একটা সম্পর্কের ভেতরে থাকা নীরব রিকোয়েস্ট, সাইলেন্ট রিকোয়েস্ট। কিন্তু যখন এই সাধারণ রিকোয়েস্ট বা প্রত্যাশাটা বারবার অপূর্ণ থেকে যাচ্ছে, তখন রোগীর মানসিকভাবে একা এবং উপেক্ষিত বোধ করছে। তাহলে আমাদের এই পেশেন্টের অর্ডার কি ছিল? আজকে বাচ্চার জন্মদিন, আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, সকালে উঠেই ব্রেকফাস্ট তৈরি করব, এরপরে সন্ধ্যার প্রোগ্রামে যে প্রিপারেশন আছে সেগুলো কিছু কিছু করে কাজ করব। আমি এটা করব, তারপরে ওটা করব, তারপরে আরেকটা কাজ করব। এরপরে কাজের মেয়ে আসলে তাকে দিয়ে আমি যে কাজ করতে যে নোংরা টোংরা হয়েছে তাকে দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করাই নিব। বিকালে হাজবেন্ড অফিস থেকে আসলে তাকে নিয়ে ওই যে খাবার টাবার রেডি করা আছে ওটা এতিমখানায় বাচ্চাদের মাঝে বিতরণ করতে যাব, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই অর্ডার গুলা ভালো করে বোঝেন, এই অর্ডার গুলা পেশেন্ট তার ব্রেনের মধ্যে ফিক্স করে নিয়েছে। আর এই অর্ডারের মধ্যে কোথাও তার শ্বশুর বাড়ির লোকজনের আসবে, মামা শ্বশুর আসবে, এটা কিন্তু তার অর্ডারের মধ্যে ছিল না, তার লিস্টের মধ্যে ছিল না। বা ওই শ্বশুর আসলে তার ম্যানেজমেন্ট কি হবে সেই বিষয়টা তার মধ্যে ছিল না। এখন প্রশ্ন হলো, একজন কেন অর্ডার চায়? আরো ভালোভাবে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে এই রিমেডি কেন অর্ডার প্রয়োজন, এই রিমেডির কেন অর্ডার প্রয়োজন। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। এই দেখেন, এই জিনিস বানাতে অবস্থা খারাপ, যদিও এটা সাইকোলজিক্যাল অ্যাপ্লাইড সাইকোলজির জিনিস। হ্যাঁ, ভালো করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখেন। আমি বাংলায় করতাম, কিন্তু বাংলায় করলে একটু কেমন কেমন লাগছে, ওই কারণে ইংরেজিতেই করেছি। আমি বাংলায় সব বলবো আপনাদেরকে। ভালো করে প্রেজেন্টেশনটা দেখেন, এখানে অর্ডারের বিষয়গুলা কিভাবে দেখেন। যে কালার গ্রেডিং করেছি এটাও কিন্তু অর্ডার অনুযায়ী করা আছে। প্রথমের দিকে একটু ফিকে, মানে একটু ফ্যাকাশে, তারপর ধীরে 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 ডার্ক হয়ে গেছে, গ্রিপ হয়ে কি বলে গাঢ় হয়ে গেছে, তাই না? দেখেন এটাও কিন্তু অর্ডার অনুযায়ী সাজাইছে। একটু আগে বললাম না যে কালার গ্রেডিং, এটা এই। তো ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা প্রায় দেখি মানুষ তার জীবনের একটা সুনির্দিষ্ট অর্ডার বা শৃঙ্খলা বজায় রাখতে চায়। অবচেতন মনে কেন এই অর্ডার গুলার পেছনে ছোটে, এবং এটা না থাকলে কিভাবে সেই অর্ডার না পূরণ হওয়ার বেদনাটা প্যাথোলজিতে রূপান্তরিত হয়, এইটা বুঝতেই আমাদের এই 7টি মনস্তাত্ত্বিক স্তর জানা প্রয়োজন। এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে মানসিক শান্তি ও উদ্বেগ উপশম, ফিজিক্যাল কনফ্লিক্ট এন্ড রিডিউসড অ্যাংজাইটি। আমার মনে সব সময়, ভালো করে শুনেন, একদম মন দিয়ে শুনেন, আমার মনে সবচেয়ে বেশি ভয় পাই কি নিয়ে? অনিশ্চয়তাকে নিয়ে। জীবনে যখন একটা অর্ডার বা রুটিন থাকে তখন ভবিষ্যৎ আমার কাছে অনেকটা অনুমানযোগ্য, প্রেডিক্টেবল হয়ে ওঠে। আমি অনুমান করতে পারি, আমরা সহজেই ধারণা করতে পারি যে সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে। এই পূর্ব অনুমান ক্ষমতা মানুষের ভেতরে অবচেতন উদ্বেগ বা অ্যাংজাইটি লেভেলকে এক ধাক্কায় কমায় দিতে পারে। আপনি যদি আগে থেকে বুঝে যান তাহলে আপনার ভিতরে কিন্তু অ্যাংজাইটি থাকবে না। মানুষ মূলত মানসিক শান্তি বা কাম পাওয়ার জন্য জীবনে অর্ডার খুঁজে নেয়। তাহলে মানুষ কেন অর্ডার খোঁজে? বেবি কাম ডাউন, এই কামের জন্য থাকে, মানে মানসিক শান্তির জন্য অর্ডার খোঁজে, যাতে তার আশেপাশের বিশৃঙ্খলা ভুলে নিজের মূল যে কাজে সেটাতে ফোকাস করতে পারে, গভীরভাবে ফোকাস করতে পারে। ঠিক আছে, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে নিয়ন্ত্রণ ও নিরাপত্তার অনুভূতি, সেন্স অফ কন্ট্রোল অ্যান্ড সেফটি। যে কোনো কাজ যখন সুবিন্যস্ত বা অর্ডারলি করা হয় তখন সেই পরিস্থিতির লাগাম মানুষ নিজের হাতেই থাকে। আপনি যখন জানেন যে সঠিক কোনটা,
কোনটার পরে কি ঘটবে, তখন আপনি আগে থেকেই কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকেন। এটা আপনাকে একটা চরম নিয়ন্ত্রণ, ইন কন্ট্রোল অনুভূতি দেয়। এটা মানুষের বেঁচে থাকার আদিমতম মনস্তাত্ত্বিক চাহিদা, বেসিক সার্ভাইভাল মেকানিজম এটাই। আপনি আগে থেকেই এটা বুঝে যাবেন। একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমাদের পূর্বপুরুষরা, মানে যারা গত হয়ে গেছেন অলরেডি, আমার ফুপু দাদি বা এই লেভেলের, হ্যাঁ, বা আমাদের পরিবারের প্রবীণ মানুষরা, আমার বাবার কথাও যদি চিন্তা করা যায়, হ্যাঁ, তো তাদের দিকে তাকালে চমৎকার প্রমাণ আমরা পাই। তাদের জীবন কতটা কঠোর এবং ডিসিপ্লিন। আমার বাবাকে আপনি কখনোই 9টা 35-এ খাবার টেবিলে পাবেন না, সে 9টা 30-এই খাবার টেবিলে যায়, এতটা ডিসিপ্লিন। হ্যাঁ, তো এরকম আমাদের প্রবীণদেরকে আমরা এটা এরকম পাই। ঠিক ভোরবেলায় বিছানা ত্যাগ করবে, নির্দিষ্ট সময়ের মধ্যে গোসল করবে, তার যে ইবাদত আছে সেই ইবাদত সম্পূর্ণ করবে। ঘড়ির কাঁটা যখন ঠিক দুপুরে 1টা বাজবে, অমনি অজু করতে যে সে নামাজে দাঁড়িয়ে গেল। আর 1:30টা বাজলেই মধ্যাহ্নভোজ, দুপুরের খাবার, সবকিছু চলতে একটা নিখুঁত অর্ডারে। হ্যাঁ, এবং এই কঠোর আত্মশৃঙ্খলার কারণে জীবনের শেষ দিন পর্যন্ত সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকতো। আর এই নিয়ন্ত্রণের অনুভূতি তাদের বার্ধক্যেও মানসিকভাবে সুস্থ এবং নিরাপদ রাখতো। আমার দাদার কথা ভাবেন, বা দাদির কথা, বা আমার কুকুর কথা আমি দেখেছি। বার্ধক্য মানে 40-80 বছর বয়সেও তারা মানসিকভাবে কাম, কুল ডাউন, সুস্থ, নিরাপদ। ঠিক আছে, 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে দক্ষ উৎপাদনশীলতা এবং শক্তির সাশ্রয়। এটা হচ্ছে এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি। জীবনে যখন একটা সুনির্দিষ্ট ছক থাকে, তখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার গতি বহু গুণে বেড়ে যায়। আপনি একটা অর্ডার মেনটেন করছেন, সে সময় আপনি খুব দ্রুত আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কুইক ফাস্ট ডিসিশন নিতে পারবেন। আপনি দ্বিধাহীন ভাবে এখন পটাপট সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন। আর সঠিক সিদ্ধান্তের কারণে আপনার ভুল হওয়া, মিস্টেক হওয়ার পরিমাণ আপনার কমে যাবে। এই সাইকোলজিতে, ক্লিনিক্যাল সাইকোলজিতে একটা চমৎকার কথা প্রচলন আছে, চমৎকার নিয়ম প্রচলন আছে, মনস্তত্ত্বের বিষয়ে এটা আছে। সেটা হচ্ছে যে আপনার ভুল যত কম হবে, মানসিকভাবে মানে মেন্টাল এনার্জির অপচয় আপনার ততই কম হবে। বুঝতে পারছেন? আপনি যত ভুল কম করবেন, আপনার মানসিক শক্তির অপচয় ততই কম হবে। ফলে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আপনি সব সময় উজ্জীবিত থাকবেন, যা ব্যক্তির কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং জীবনযাত্রার মানকে, মানে গ্রোথটাকে বাড়িয়ে দেয়। বুঝতে পারছেন? খুব কঠিন হয়ে যাচ্ছে নাকি বুঝতেছি না, এগুলা কিছু থিওরি জানতে হয়। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আবেগীয় স্থিতিশীলতা। যেখানে কোনো নিয়ম বা অর্ডার নাই, যেখানে কেবল কেওয়াজ, মানে বিশৃঙ্খলা। আর এই বিশৃঙ্খল মানুষের আবেগের মধ্যে তীব্র জোয়ার ভাটা বা ইমোশনাল আপস এন্ড ডাউনস তৈরি করে। কিন্তু একজন মানুষ যখন অর্ডারের মধ্যে থাকে, অর্ডারের মধ্যে বাস করে, তখন মনের মধ্যে একটা শক্ত ইমোশনাল স্টেবিলিটি তৈরি হয়ে থাকে। তো এই স্থিতিতে শক্তি এত বেশি হয় যে জীবনে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবর্তন বা বড় কোনো সারপ্রাইজ এলেও তিনি ভেঙে পড়েন না, বরং শান্ত মাথায় চমৎকার ভাবে ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, 5 নাম্বার পয়েন্টটা কি হলো? 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পাওয়া, মিনিং এবং পারপাস বুঝতে পারা। তো অর্ডার আমাদের অস্তিত্বকে একটা সামাজিক অর্থ, মিনিং এবং পারপাস দেয়। আমরা যে সমাজে বাস করি, সেই সমাজের কিছু রীতিনীতি আছে, আচার অনুষ্ঠান আছে, সেগুলাকে যখন আমরা অনুসরণ করি, তখন আমরা সমাজের বাকি মানুষের সাথে এক গভীর আত্মিক সংযোগে আবদ্ধ হই, আমরা আত্মিকভাবে সংযুক্ত অনুভব করি। যেমন ধরেন যে আজকে শুক্রবার ছিল, শুক্রবার আসছে মানে জুম্মার নামাজে যেতে হবে, মসজিদে যেতে হবে। অথবা ধরেন কেউ মারা গেছে শুনলে আমরা কিন্তু জানাজায় শরীক হই। তো এই প্রথাগুলা কিন্তু মানুষকে কি করে? একাকিত্ব থেকে বাঁচায় এবং বেঁচে থাকার একটা সামাজিক পারপাস দেয়। তবে মনে রাখতে হবে, সব মানুষই
যে এই চেনা সামাজিক রীতিনীতি হুবহু মেনে নেবে এটাও কিন্তু না, ব্যক্তিভেদে কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন হতে পারে। 6 নম্বর পয়েন্টটা কি? 6 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক সম্প্রীতি। মানুষ সামাজিক জীব, খুব সুসংগঠিত কমিউনিটি বা সমাজে শান্তিতে বেঁচে থাকার জন্য কিছু নিয়ম কানুন এবং অর্ডার মেনে চলাটা অপরিহার্য। আমরা যে সংস্কৃতি বা কালচারে বড় হই তার প্রতিষ্ঠিত রীতিনীতিগুলাকে সম্মান করা এবং মেনে চলাগুলা সামাজিক সম্প্রীতি বজায় রাখার মূল চাবিকাঠি। আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাজশাহীর কথা যদি আমরা চিন্তা করি, আমরা আমাদের মেয়েরা কিন্তু অনেক শালীন, ঠিক আছে, পর্দা করে চলে। আমরা গত 1-2 বছর আগে পর্যন্ত গোল গলা টি শার্ট বা গেঞ্জি আমরা পরতে মেয়েদেরকে দেখিনি, কারণ আমাদের এখানকার লোকাল যে কৃষ্টি কালচার সেটা কিন্তু ওই জিনিসটা শেখায়নি। তো সামষ্টিকভাবে এই অর্ডার বা শৃঙ্খলা সমাজকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করে। এখন ঢাকার মতন যদি পোশাক আশাক যদি রাজশাহীতে হওয়া শুরু হয়ে যায় তাহলে কিন্তু বিশৃঙ্খলা। কিছুদিন আগে আমরা দেখতেছিলাম আমাদের এইখানে একটা জায়গায় একটা মহিলা ওপেন প্লেসে বসে থেকে সিগারেট খাচ্ছে, হ্যাঁ, একদম গোল গলায় গেঞ্জি পরে। তো সেখানকার স্থানীয় লোকজন কিন্তু সেটাকে প্রোটেস্ট করে। কেন করে? এই শৃঙ্খলাটা বজায় রাখার জন্য। তো এর পরের পয়েন্টটা হচ্ছে আত্মতৃপ্তি ও আত্মশৃঙ্খলা, আইডেন্টিটি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। একজন মানুষের ভেতরে যখন সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলা থাকে তখন দিন শেষে তার অবচেতন মনে এক ধরনের পরম তৃপ্তি বা ডিপ স্যাটিসফ্যাকশন আসে। এই শৃঙ্খলা কেবল বাইরের আচরণকে বদলায় না, বরং ধীরে ধীরে সমাজের বুকে ওই ব্যক্তির নিজস্ব আইডেন্টিটি বা ব্যক্তির পরিচয়টাকে বদলায়া দেয়। মানুষ তাকে একজন নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে চিনতে শুরু করে। বুঝতে পারছেন তাহলে অর্ডারটা কেন দরকার? তাহলে অর্ডার আসলে আমাদেরকে কি দিচ্ছে? অর্ডার আমাদেরকে কি দিচ্ছে? স্টেবিলিটি দিচ্ছে, মানসিক স্থিতিশীলতা দিচ্ছে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল এনে দিচ্ছে, আমাদের যাবিত জীবনকে অর্থপূর্ণ, মিনিংফুল করে তুলছে। তাহলে এইগুলো হলো অর্ডারের কাজ।